আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। প্রিয় ভিউয়ার্স, আজ কথা শুরু করার আগে কিছু কথা বলতেই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইদানিং আখিকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে তিশা। তিশা অতিরঞ্জিত করছে, যেন তিশা পাগল হয়ে গিয়েছে আখির এই সফলতাটা। আখির এই সফলতা তিশা মেনে নিতে পারছে না। আখির বর্তমান জেনারেশন আখিরকে এই সাপোর্ট দিচ্ছে, আখিকে এত ভালোবাসা দিচ্ছে, এবং আখি যেসব প্রমোশনের কাজ করছে সেসব জায়গায় তিশা এখনও যেতে পারেনি। আখি নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে নাম্বার ওয়ান পেজগুলার সঙ্গে কাজ করছে, এটা তিশা মেনে নিতে পারছে না। তাই আখির নামে অনেক রকম মিথ্যা কলঙ্ক ছড়াচ্ছে, উদ্ভট কথা বানোয়াট বলছে, যেটা নিয়ে আমি ভেবেছিলাম যে ওদেরকে নিয়ে রোস্টিং করব না, যেহেতু একটা চ্যানেল আরশ খান ভালোই এগিয়ে যাচ্ছে, ওদেরকে ভালোভাবে রোস্টিং করছে। ভেবেছিলাম যে থেমে যাই, ওদেরকে নিয়ে অন্তত এই মুহূর্তে কথা বলাটা, কিন্তু আমার করতেই হবে এবং থামাতেই হবে এই তেশাকে। তো বন্ধুরা, আজ ওদেরকে নিয়ে কথা বলবো না, ইনশাআল্লাহ আগামীকাল শুধুমাত্র ওদের নিয়েই ভিডিও করব। আজ চলে যাই পদ্মাপাড়ের তিশাকে নিয়ে কথা বলতে। হ্যাঁ বন্ধুরা, পদ্মাপাড়ের তিশা, সে দেখলাম তার জামাই এসছে গতকাল, মেয়ে এসছে, আর সাথে তো বোনাস শাশুড়ি এখন আসবে। যেহেতু ছেলের দেখাশোনার জন্য বুয়া এবং আয়া যে হিসাবেই শাশুড়িকে আনুক না কেন, এই সাকিব সেটাই আনছে। সাকিব এর আগে আমরা তানজিলাকে কখনো দেখিনি শাশুড়িকে নিয়ে আসতে, কিন্তু এখন নিয়ে আসছে কেবলমাত্র ছেলে দেখাশোনার জন্য। আসলে কি তানজিলা এতটাই ছোট যে ছেলের দেখাশোনার দায়িত্ব মানে তার দাদির উপর সম্পূর্ণ ডিপেন্ড করতে হবে? দাদিকে ছাড়া ছেলে লালন পালনই করতে পারছে না, তাহলে দাদির কাছে রেখে তোমরা যেরকম মানে সারাদিন বাইরে টোটো করে বেড়াও, ঘুরে বেড়াও, খাওয়া দাওয়া করে বেড়াও, রিলস করো, দোকানে আড্ডা দাও, তারপর লাইভ করো, দোকানের শোরুমে যে সেখানে লাইভ করছো, সেখানে তোমরা ফটোশ্যুট করছো, সেরকমই চলো, সেরকমই মনে করো যে বাবার বাড়িতে ছেলে আনার কি দরকার? সে তো দাদির কাছেই ভালো থাকে। দাদির সেই, তুমি তো তোমার বেস্ট তাকে মানে খাওয়াও না, তোমার যে ফিট তো তুমি তোমার দ্বারা করাও না, তাহলে কেন তুমি এই ছেলেকে এভাবে এনে দাদির সহ তোমার বাবার বাড়ি রাখো? এটা তুমি তোমার শাশুড়িকে চাকর বাকরের মতো দেখাচ্ছ। হ্যাঁ, চাকর বাকরের মতো না হলে তোমার শাশুড়ি আসাতে তোমার বাড়িতে কি মানে কি আয়োজন করা হয়েছে, কি খাওয়াচ্ছে তোমাদের বাড়িতে তোমার শাশুড়ি আসাতে? এই যে গতানুগতিক যেমন রান্না বান্না করে তেমন একটা ভাজি, একটা ডাল, একটা মাছ, এই তো খাওয়াচ্ছে। এই যে শাশুড়ি আসলে, মেয়ের বাড়ির লোক আসলে, জামাই আসলে যে আপ্যায়ন করা হয়, আদৌ কেউ বাড়িতে সেই ধরনের কোনো আপ্যায়ন পাচ্ছে? এর চাইতে তো তোমার শ্বশুরবাড়িতে তুমি নিত্য ভালো খাও। তোমার বাবার বাড়ি এসে যেসব খাবার খাচ্ছ তার চাইতে তোমার শাশুড়ি ছেলে রাখে এবং এর চাইতে ভালো ভালো বাজার করে। আজকে গতকাল দেখলাম যে একটু ওই গরুর মাংস পাতলা ডাউল রান্না করেছিল, আর একটা ভাজি নাকি আর মাছ নাকি মাছ ছিল, সেটা দিয়ে আপ্যায়ন করলো। আজ গরুর মাংস আমি বুঝলাম না, দেখালো তো মনে হলো যেন 3-4 কেজি গরুর মাংস। সেগুলি কোথায়? তানের জন্য কি তুলে রেখেছে এই বাপ্পি? বাপ্পি আজকে যখন খেতে দিচ্ছিল তখন দেখেছেন বাপ্পি কেমনভাবে বলল যে এত কেন তুমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছো, এত ভাজি লাগে নাকি, এইটুকু হলে হয়ে যায়। ওদিকে আবার তিশা তখন, যেহেতু অন ক্যামেরা, তিশা তখন বলল যে হ্যাঁ খেতে যেয়ে তখন ভাগেও কেউ পাবে না, বলো ওই ডাইলির সঙ্গে একটুখানি ভাজি টাজি হলে হয়ে যায়, এত ভাজি লাগে নাকি, নষ্ট করার কি দরকার? তারপর ছোট ছোট চিংড়ি মাছ যেগুলা আর কি ভর্তা কিংবা বড়া খাওয়ার জন্য, সেই চিংড়ি মাছ ভুনা করতে বলছে। তখন তিশা কিন্তু মুখ ভেটকিয়ে ভেটকিয়ে বলছে যে চিংড়ি মাছ, ওই ছোট চিংড়ি মাছ কি ভুনা করা যায়? তিশার যতটুকু আত্মা আছে, এই ছোট লোক, এই বেয়াদব, এই যে নাজমার মেয়ে মানে ছেলে, এখন নাজমা বেগম না মরে গিয়েছে, ওই যে লোকে বলে না মরে গেলে যদি কুসন্তান কুলাঙ্গার সন্তান রেখে যায় তবে গালি দিতে হয়, গালি শুনে বাবা মা, মরহুম বাবা মা, সে অবস্থা হয়েছে। এই নাজমা বেগম যেমন কিপটার ছিল, ছেলে মেয়ের প্রতি উদাসীন ছিল, ছেলে মেয়েকে খাওয়ায়নি, ঠিক তেমনি উত্তরসূরি হয়েছে তার এই দুটো ছেলে মেয়ে। দুটো ছেলে মেয়ের কেউ একটাও মানুষ করতে পারেনি। নাজমা বেগম
সারা জীবন যেমন কিপটা ছিল তেমনি কি করেছে, ওই যে একটা শাড়ি ভাঁজ ভাঁজ করে সারা জীবন পরে এখানে সেখানে দৌড়িয়েছে, সম্পদ রক্ষা করেছে, কোন গাছের ফল কী, কোন মুরগি কী নষ্ট করলে এসব দেখে বেরিয়েছে, ছেলে মেয়ের উপর ছিল উদাসীন। এই জন্য তার এই নাজমা বেগমের ছেলে মেয়ে একটাও মানুষ হয়নি। লোকে যতই বলুক মহিলা ছিল খুব কর্মঠ, এটা ওটা হতে পারে, কিন্তু ছেলে মেয়ের মানুষ করার ক্ষেত্রে সে ছিল অযোগ্য একজন মহিলা। তাই তার ছেলে মেয়ে দুটোর কেউই মানুষ হয়নি। মানুষ হলে দুটো ছেলে মেয়ে এরকম কুলাঙ্গার হয়? এই যে নাজমা বেগমের মেয়েটা তো কি বলবো, চোখ ঘোরায় ঘোরায় বাটপারি প্রতিনিয়ত করে যাচ্ছে। চরিত্রহীন একটা মেয়ে, চরিত্রহীন একটা জামাই পেয়েছে। চরিত্রহীন জামাই না হলে কি ওই বউটাকে এখনও অনলাইনে ওই ফেস দেখিয়ে দেখিয়ে এখনও ওই গল্প করতে পাঠায়, এখনও ওই টাকা ইনকাম করতে বসিয়ে দেয়? আমার অবাক লাগে, এত কেলেঙ্কারি পরও নাজমা বেগমের জামাই কি করে নাজমা বেগমের মেয়েটাকে এই অন ক্যামেরাতে মানে ইউটিউবে তাকে আসতে বলে কিংবা ফেস দেখাতে পারে কি করে? আমি খুব অদ্ভুত এদের সমাজটা, এদের যাতায়াতটা কাদের সঙ্গে বুঝতেই হবে। যদি ভালো কেউ হতো এদের কাছ থেকে দূরে থাকতো। যেমন নাজমা বেগমের এই যে আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন কিন্তু কখনোই ফেস দেখায় না, তারা লজ্জিত হয় এই মহিলার আত্মীয় পরিচয় দিতে, তাই তারা দূরে থাকে, অফ ক্যামেরাতে থাকে। তো বন্ধুরা, দেখলাম আমরা যে তানজিলাকে খেতে দিয়েছে আজ দুপুরে উস্তা ভাজি, তারপর ডাউল, পাতলা ডাউল আর ইলিশ মাছ কেটেছে দেখিয়েছে, বাট যখন ক্যামেরাতে রান্না দেখালো সরিষার ইলিশ, তখন শুধু সরিষা দেখলাম আর 2 পিস মাছ দেখলাম, বাট তখনও কিন্তু কারোর খাওয়া হয়নি। বুঝলাম না ঘটনাটা, 2 পিস সরিষা ইলিশ, তাহলে বাকি ইলিশ কোথায় গেল? আর ভাজি নিয়ে তো যে কথা বললো উস্তা ভাজি নিয়ে, আর যতটা জানি যে চিংড়ি মাছ সাকিব খায় না, তার অ্যালার্জি। তাহলে সেই সাকিব কি দিয়ে খাবে? তাহলে ইলিশ মাছও খায় না সে, সে কি শুধু ডাউল দিয়ে খাবে? ও হ্যাঁ, আরেকটা দেখেছিলাম ডিম ভাজি, পাঙ্গাস মাছের ডিম ভাজি। পাঙ্গাস মাছই তো মানুষ পছন্দ অনেকেই করে না, নদীর মাছ হলে একটু করে, বাট নদীর মাছের যে দাম সেটা তো কখনোই কিনবে না। তারা কেনে ওই যে 160 180 টাকা দামে যে চাষ করা পাঙ্গাস মাছ, সেই মাছের ডিম আবার ভাজি করে, সেটা নিয়ে আবার রেসিপি দেখানোর জন্য পাগল হয়ে গিয়েছে। এতগুলো ডিম এতগুলো ডিম এমন করছে, মানে কি বলবো এই মানে বাপ্পিকে, সেটা আসলে আসলে এটা ক্যাবলাকান্ত বাপ্পি, এর নাম যে কী দেবো ভেবে পাই না। পেডিকোট বাপ্পি একে মানায় না, এত সস্তা নাম একে মানায় না, একে এত জঘন্য নাম দিতে হবে, একে এত বিচ্ছিরি নাম দিতে হবে যে নামের সঙ্গে সমস্ত কুটিলতা, সমস্ত মানে বেয়াদবি, সমস্ত চরিত্রহীনা মানে লেগে থাকে। তো যাই হোক বন্ধুরা, এই ক্যালাস বাপ্পি কী করলো, ক্যালাস বাপ্পি ডিম দেখে এতগুলা ডিম ভাজি, এখানে কতগুলা লক্ষ লক্ষ ডিম হতো, আবার আরেকজন গেয়া দিচ্ছে সব ডিম কি ফুটতো। সে তখন তার বউকে খুব হাইলাইট করছে, তার বউ, তোমার বউ গ্রামের লোক এ সমস্ত ভালো জানবে, আর তুমিও তো চাষ করা এলাকায় থাকো, পাবনাতে মাছের চাষ করে অনেকেই, তো তুমিই বা এত ভাব দেখাচ্ছ কেন? বেয়াদব বেটা, বুইড়া সাও ধামরা বেটা, দাড়ি মোষ পেকে গিয়েছে, তোর ভাবখানা এখনও ঘর থেকে বের হোস না, সবসময় বইয়ের পিস পিস ঘুরে ঘুরে কী রান্না করলো, কোন পারুল খালা কী করলো, কোন সাথী বোবা হয়ে গেছে কথা বলতে পারলো না, এসব নিয়ে তুই পড়ে থাকিস। ঘরে কী কী রান্না হবে, কী কী রান্না হচ্ছে, কোন রেসিপি রান্না হবে, সব তুই বলে বলে দিস। এগুলো কি তোর দেখা? তোর দায়িত্ব হলো তোর তোকে অর্ডার করবে, এই বাজার আনো, লিস্ট ধরিয়ে দেবে, তুই বাজার আনবি, তারপরে তোর দায়িত্ব তো বইয়ের, তুই কেন তুই বলে দিবি কী কী রেসিপি করতে হবে? অসভ্য বেটা, তোর যে ওটা পালিত মেয়ে, এই জন্য তুই বেশি খরচ করতে দিস না, তুই বেশি খরচও করিস না, বাজার যা করার সব করে হলো ওই যে তানজিলার মা তিশা, তিশা যদি টাকা দেয় তবেই তুই বাজার করিস। এই জন্যই তুই সেদিন 1000 টাকা খুঁজছিলি, দেখাচ্ছিলি যে তোর হাত শূন্য, তুই বাজারঘাট করতে পারবি না, জামাই টামাই আসলে। সেটাই হলো যে রান্না চাপাচ্ছে, জামাই আসছে, সে মুরগি আনেনি, মাংস আনেনি, সে জামাই খাওয়াবে। আর তানজিলার আসার জন্যই কিন্তু এই তিশা যখন দেখে এটা ওটা তার মেয়ে আসতে পারে, তখন রেখে দেয় যে মেয়ে আসলে খাবো। তার সেটাই বলে যে তোমার মেয়ে যা তোমার জন্য নেহারি রেখে দিয়েছে, নেহারি, নেহারি খাওয়ানোর জন্য ব্যস্ত। আবার বলে নেহারি তো আমার বয়সে খেতে হয়, ওরা ইয়াং আছে, ওদের খাওয়ার দরকার কি? নির্লজ্জ বেটা, নির্লজ্জ, এতটাই তুই, এতটাই খারাপ তুই যে তোর মেয়ে 6
ছয়টায় ঘুমিয়েছে, তুই আবার বলিস যে আমি জানি তোমরা ছটায় ঘুমিয়েছো, এত বেলা করে ঘুমানো ঠিক না। সারা রাত মেয়ে জামাই কী করলো তুই পাহারা দিস? চরিত্রহীনা বাপ্পি, এত পাহারা দিয়ে কী করো? ওই যে তানজিলা তার বরের সঙ্গে কুটকুট করে, সেটা শুনে তুমি মজা নাও? সেটা শুনে তুমি তোমার ওই যে কুতকুত খেলো? তুমি তো তখন তোমার রস মেটাও? তুমি ওই মেয়ে জামার দিকে তাকিয়ে থাকো যে কি করছে, কয়টায় ঘুমালো, কী কী করলো, তাই তুমি সেগুলো দেখার জন্য তুমি আবার নির্লজ্জের মতো ক্যামেরার সামনে বলো যে আমি জানি তোমরা 7টার সময় ঘুমিয়েছো। অসভ্য লোকটা, বেয়াদব লোক। আর তানজিলা বলে যে আমরা 6টার সময় ঘুমাই, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস পরিবর্তন করতে হবে। সারা রাত বসে করোটা কি তোমরা? বিয়ে তো হয়েছে 2-3 বছর, সারা রাত ওই যে ছেলে তো থাকে শাশুড়ির কাছে, সেটা তো বাপ্পি আজও বলে দিল যে সারা রাত বিয়ার অনেক কষ্ট হয়, ঘুমাতে পারে না। বিয়া আবার বললো না আজকে রাতে ঘুমিয়েছে, জেগেছে এই যে আজানের পর, এই আজানের পর জেগেছে। এবার সে তানজিলা 6টার সময় ঘুমিয়েছে, ছেলে চিৎকার করে ফাটিয়ে ফেলছে, সবাই উঠেছে, ছাদে নিয়ে সেই চিৎকার থামাতে হয়েছে, তাও তানজিলা বের হলো না দরজা খুলে। তার ছেলে কেন কাঁদছে? এতটাই কুলাঙ্গার মা এই তানজিলা কেন যে জন্ম দিল ছেলেটা এটাই বুঝি না। তোর যদি এতই মনে হয় যে ছেলে জন্ম দেওয়া তুই পালন করতে পারবি না, তোর কাছে অসহ্য মনে হবে, তোদের দুজনের মাঝে কাবাবের হাড্ডি তোর ছেলে হবে, তাহলে কেন পৃথিবীতে তোর ছেলে এনেছিস? মা বাবার সব আদর থেকে তাকে বঞ্চিত করছিস। একটা বাচ্চা কি করে মায়ের এই সময় আদরে, এই ছেলেটা দেখতে ওই যে মোটুসুটু গালফোলা দেখা যায়, এর সব এফেক্ট কি জানেন? ওই তোলা দুধ খাওয়ালে সেই সব ছেলের গায়ে এরকম পানি ফোলা ফোলা ভাব আসে, মোটুসুটু মনে হয়। বাট এরা কিন্তু ওই যে মানে বাড়তি দুধ, মায়ের দুধ না পাওয়ার ফলে এদের যখন বাড়তি এইসব কৌটার দুধ খাওয়ানো হয়, তখন বাড়তি খাবার তো এই সময় দেওয়া উচিত নয়, 6 মাসের আগে বাচ্চার মুখে। বাট কৌটার দুধ যেসব বাচ্চাদের খাওয়ানো হয় সেসব বাচ্চারা এরকম ফুলে যায়, এরকম ফোলা ফোলা শরীর হয় তাদের, যেটা ওই তানজিলার ছেলের মুখের দিকে তাকালেই বোঝা যায়। তো তানজিলার ছেলেকে দেখলে খুব মায়া হয়, মা থেকেও নেই, সে দাদির কাছে মানুষ হচ্ছে, দাদির বুকে মানুষ হচ্ছে। যে সন্তান কান্না করলে মার বুকের মধ্যে লুকাবে, মার বুকের স্পর্শে, মার ভালোবাসায়, মার গন্ধে, ওই আদরের ধরাতে একটা বাচ্চা কিন্তু অনেক তৃপ্তি পায়। একটা বাচ্চা যখন অসুস্থ হয় তখন মাকে খোঁজে কেন জানেন? মায়ের ওই বুকের মধ্যে থাকা বাচ্চাটা যে কত তৃপ্তি পায়, এই তানজিলা সেটাকে অনুভব করতে পারে না। বয়স তো কম না, 25-26 বছর হবে। তো সেই মেয়ে, সেই মহিলা কি করে বোঝে না যে এই বাচ্চা আমাকে খুঁজছে, আমার ভালোবাসা ওটা, আমার ভালোবাসায় ওকে আমি বড় করব। তুই এমন কি কাজ করিস, এমন কি ব্যবসা করিস, সবই তো তোর বর দেখাশোনা করে, তোর ওখানে যে বসে থাকার দরকারটা কি? তুই পারিস না যে 1-1.5 ঘন্টা তোর ওই সালোয়ার কামিজের ফটোশ্যুট করা লাগে, সেটা বড় জোর 1-1.5 ঘন্টাই লাগুক, সেটা তো সারা রাত বসে বসে দুজনে কুটকুট কথা বলিস, তো সেই কথা বলাটা ঘরে বসে তখন শ্যুট করলেই তো হয়। সারাদিন বাচ্চাকে এভাবে দূরে ঠেলে রেখে দুজনে এনজয় করার কৈফিয়ত কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। একটা বাচ্চাকে বড্ড কষ্ট দিচ্ছ, তোমার এই ফলাফল কিন্তু প্রকৃতিগতভাবে আসতেই হবে। বন্ধুরা, এদিকে দেখলাম যে মিম কী করছে। মিম হলো আজ ভিউয়ার্সদের উপর দোষ চাপিয়ে দিয়ে বলছে যে কোন ভিউয়ার্সরা নাকি তাকে বলছে বাবার বাড়ি রোজ রোজ আসে, তারপর বাবুর আপ্যায়ন হয় না, এটা ওটা অনেক কথা, এবং ভিউয়ার্সদের কুটনিও বলল। এরপরেও এদেরকে আপনারা কেন দেখেন আমি বুঝি না। আপনাদের টাকা দিয়ে ওরা খাচ্ছে পড়ছে, আবার আপনাদের উপর দোষ চাপিয়ে নিজের বিয়েটা করলো, বিয়েটা নাকি হয়েছে দর্শকদের কথায়, এখন আবার বাপের বাড়ির সাথে নাকি কোটনামি দর্শকরা করে দেয়। আমরা তো দেখি তোরা একজন আরেকজনকে রোস্টিং করিস, আর তার থেকেই দর্শকরা মতামত জানায়। শোন মিম তো না, মিনি শোন, তোর ওই দাঁত ভেটকিয়ে আর ওই ঠোঁট দিয়ে তুই যখন বললি যে বাবার বাড়ির ঝগড়াঝাটি যাই হোক না কেন মিলেমিশে থাকতে হয়, স্বামীর সঙ্গে ঝগড়া হয় তাই বলে কি স্বামী ত্যাগ করা যায়? করেছিস তো তুই, তো স্বামী ঝগড়া হলে ত্যাগ করে আরেক স্বামীর ঘর ধরেছিস, এবং সেই স্বামীর শ্বশুর বাড়ির সঙ্গে তোর ঝগড়া হয়েছে, তাদেরকে ত্যাগ করে আলাদা এই স্বামী নিয়ে থাকতেছিস। তো কিভাবে বললি যে ঝগড়া হলে স্বামী ত্যাগ করে না? তোরা
তো স্বামী ত্যাগ করা, প্রত্যেকে, তোরা বোনরা প্রত্যেকে 2টা 3টা করে স্বামী ত্যাগ করে ঝগড়া হলে সেই স্বামীর ঘর থেকে বাচ্চা নিয়ে চলে আসিস এবং নিজেদের মতো করে থাকিস। তো দর্শকদের কেন দোষ দিস, দর্শকদের কেন কোটনামি বলিস? তোদের আচরণগুলা যা দর্শকরা সেটাই বলে, বুঝছিস? গায়ে বাঁধে আমার পারলে আমার কমেন্টসটা ওপেন কর। আমি যে তোকে বলেছিলাম এই বিডি হালচাল থেকে যে তোর স্বামী সুস্থ সবল, তোর স্বামী রোজগার করে না, অথচ তোর স্বামীর, তোর ভাসুর অসুস্থ, মরণ ব্যাধি নিয়ে প্রতিনিয়ত লড়ছে সংসারের জন্য, ওটাই হলো পুরুষ। তোর স্বামী একটা ক্যাবলা, তোর স্বামী একটা তোর গোলাম বলা চলে, ওর মধ্যে হিজলা, তৃতীয় লিঙ্গ তোর স্বামী। তোর স্বামী ম্যাথরের চাইতে নিকৃষ্ট, তোর স্বামী কি বলবো, সব ধরনের নিকৃষ্টতা এই বাবুর মধ্যে। আর এই জন্যই তুই বাবুকে নিয়ে সরে আসতে পারছিস। বাবুর কোনো যোগ্যতা নেই, না বউ রাখার যোগ্যতা, না সন্তান রাখার যোগ্যতা। ওই কোলে নিয়ে হিজলাদের মতো নাচতে পারে, আর ই করে দাঁত কতগুলা ছাগলের দাড়ি, দাঁত বের করে চশমা একটা পরে তোর পিস পিস ব্যাবা ব্যাবা করতে পারে, বুঝছিস? তুই দর্শকদের যে ধোলাই দিস, পারলে আমার কমেন্টসটা বের করে তার উত্তরটা দে। শোন মিনি, তোকে বলছি, তুই এখনো ভালো হয়ে যা। তোর এখনো সামনের দিন পড়ে আছে। তোর দুটো মেয়ে, একটা চোখের সমস্যা আর একটা তো মুখে দাগ, জানি না ওটা দূর হবে কিনা। ওটারও চেহারা যা দেখতেছি, দুটো মেয়ের যা চেহারা, এটা না পারবি কাউকে খোঁচাতে। আর খোঁচাতে হলে তাকে লাখ লাখ টাকা দিয়ে তবে দিতে হবে কোনো ওই মানে কি বলে, রিক্সাওয়ালা, সিএনজি এসব ধরে টরে তোর ওই 2 মেয়ে পার করবি। আর তোর স্বামীর তো যোগ্যতাই নেই। তোর স্বামী তো সারা জীবন তোর পা টিপে টিপে খাবে, তোর উপর বসে বসে সে রাজত্ব করবে। আজকে গিয়েছে সে মাওয়াতে পত্তি করতে, ইলিশ খেতে। ও নাকি ইলিশ মাছ খায় না, তো শ্বশুরবাড়ির খাওয়ানে আসলে তৃপ্তি হচ্ছে না, এই জন্য দৌড়ায় যাচ্ছে মাওয়াতে ইলিশ খেতে, বুঝছিস? আর ভেবেছিস আমরা বুঝি না? শ্বশুরবাড়ির ওই শাক পাতা আর ডাল, আর ওই ডাল ছাড়া সাদা খিচুড়ি খেয়ে ওর পোষাচ্ছে না, তাই ও এখন ছোটা দিয়ে মাওয়াতে যাচ্ছে গরম গরম ইলিশ খেতে, বুঝছিস মিম? আর তোর বাসায় নাকি সে ইলিশ খেতে চায় না, বুঝলি তো? এখন তারপরে আবার দর্শকদের তুই বড় বড় কথা বলিস। আর ওদিকে দেখলাম যে বন্য হাতি সাবিনা একটা কালো পোশাক পরে আজকে শুক্রবার বের হয়েছে, সাথে আবার শাহিনের বউও গিয়েছে। তো আমি বুঝলাম না, শাহিনের বউ শাড়ি পরেছে, এটা সে বিবাহিতা মা, অবশ্যই পরতে পারে। সাবিনা তার মেয়েকে সবসময় শাড়ি টাড়ি পরিয়ে কী সাজ দেয়? মেয়েকে রান্না শেখায়, শাড়ি পরানো শেখায়, মেয়েকে মানে সে কী শেখাতে চাচ্ছে যে আর 2-3 বছরের মধ্যে বিয়ে দিবে, সংসার করবে, সেই দিকে এগিয়ে দিচ্ছে সাবিনা। আর সাবিনা একটা কালো ভোরকা পরেছে, প্রতিটা ভাঁজ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মানে বের হয়ে যাচ্ছে। এতটা ফিটিং ভোরকা পরে লাভটা কি আমি বুঝলাম না। ওই ভোরকা পরার অর্থটা কি? ওই ভোরকা পরে আরও তো পুরুষদেরকে সুরসুরি দেওয়া হচ্ছে। ওই ভোরকা না পরে একটা ঢিলা ঢালা সালোয়ার কামিজ পরে তুই ঘোরাফেরা কর, তোকে আরও ভালো দেখায়। তুই ভোরকা পরে শরীর দেখাস না, বুঝছিস? শরীর দেখাস না, এসব ভালো লাগে না।